গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজ শুনবেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ থাকছে এর প্রথম পর্ব। শুরুতেই বলছি, মার্লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তার বেরিয়াল রেজিস্টারে দস্তখত করেছেন যাজক, কেরানি, আন্ডারটেকার এবং চিফ মর্নার। এমনকি স্ক্রুজও দস্তখত করেছেন। এরপরেও তার মৃত্যুর ব্যাপারে সন্দেহের কোনো উপায় আছে কি? দরজায় ঠোকার প্যারেকের মতোই বুড়ো মার্লে এখন মৃত। ভেবে দেখুন, মৃত্যুর সাথে পেরেকের কি সম্পর্ক? তাছাড়া সম্পর্ক যে আছে তাই বা আমি জানলাম কিভাবে? লোহা ব্যবসার যাবতীয় সামগ্রীর মধ্যে পেরেককে আমার সবচেয়ে মৃত মৃত মনে হয় বলেই কি ধারণাটা এসেছে আমার মাথায়। তবে আমাদের পূর্বপুরুষের বুদ্ধি ছিল অনেকটা পেরেকের মতোই। যাই হোক, আমার এই অপবিত্র হাতে আর তাদের বুদ্ধির ইতিহাস লিখতে চাই না, কারণ লিখে তো আর তাদের বুদ্ধি বাড়ানো যাবে না। মাঝখান থেকে হয়ে যাবে দেশের সর্বনাশ। সুতরাং অনুমতি দিন, জোর দিয়ে আরেকবার বলি, দরজায় ঠোকার পেরেকের মতোই বুড়ো মার্লে এখন মৃত। কিন্তু মার্লে যে মৃত, স্ক্রুজও কি সে কথা জানেন? নিশ্চয়ই জানেন। না জানার কোনো উপায় নেই তার, কারণ অনেকদিন যাবৎ তিনি মার্লের ব্যবসার অংশীদার ছিলেন। কতদিন যাবৎ সে আমি নিজেও জানি না। সত্যি বলতে কি, স্ক্রুজি মার্লের ব্যবসার একমাত্র ওসি, একমাত্র প্রশাসক, একমাত্র কার্যনির্বাহী, দেনা পাওনা মেটানোর পর বাদবাকি অংশের একমাত্র অংশীদার, একমাত্র বন্ধু এবং একমাত্র শোককারী। অবশ্য মার্লে যেদিন মারা যান সেদিন তাকে খুব একটা শোকাহত মনে হয়নি। তবে তিনি যে একজন পাকা ব্যবসায়ী, মার্লের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনটিতেও সে প্রমাণ দিতে তিনি ভোলেননি। আবেগের সুযোগ নিয়ে আন্ডারটেকার যাতে ঠকাতে না পারে সেই ব্যাপারে তার দৃষ্টি ছিল বেশ প্রখর। মার্লের অন্ত্যেষ্টিক্রিয়া আলোচনা করতেই লেখার শুরুটা আবার মনে পড়ে গেল। মার্লের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা হয়তো ইতিমধ্যে যথেষ্ট বিরক্ত হয়েছেন এই ভেবে যে আমি এই একটা বিষয় নিয়ে এত বকবক করছি কেন। যাই ভাবুন না কেন, বিষয়টা গুরুত্ব কিন্তু কম নয়। নাটক শুরুর আগেই যদি পুরোপুরি নিশ্চিত হওয়া না যায় যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে হ্যামলেটের মতো মহৎ নাটকও অনেকখানি খেলো হয়ে যায়। গভীর রাতে যখন ধীরে ধীরে বইতে থাকে পূবাল বাতাস, ঠিক তখনই এসে হাজির হন হ্যামলেটের বাবা। এই দৃশ্যই হ্যামলেটের দুর্বল মনে সাহস যোগায়। অথচ দর্শক যদি এটাই বুঝতে না পারেন যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে অন্ধকার নামার পর কোনো মধ্যবয়সী ভদ্রলোকের হাওয়া খাওয়ার সাথে দুর্গা প্রাকারের উপর দিয়ে হ্যামলেটের বাবার প্রেতাত্মার পায়চারি করার আর কোনো পার্থক্য থাকে না। মার্লে মারা গেলেও স্ক্রুজ অবশ্য তার নামের সাথে সম্পর্ক ঘুচিয়ে ফেলেননি। বছরের পর বছর, এমনকি আজও দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা আছে স্ক্রুজ অ্যান্ড মার্লে। যারা লোহার কারবারে নতুন, তাদের কেউ কেউ স্ক্রুজকে স্ক্রুজ নামে ডাকেন, আবার কেউ কেউ ডাকেন মার্লে। স্ক্রুজ দুই নামেই সাড়া দেন অবলীলায়। তার কখনো মনে হয়নি মানুষের নাম আবার গুরুত্ব দেওয়ার মতো কোনো জিনিস। কিন্তু বুড়ো খুব শক্ত মনের মানুষ, ঠিক যেন চকমকি। ইস্পাতও যা থেকে সহজে আগুন বের করতে পারে না। সবকিছু গোপন রাখতে ভালোবাসেন তিনি, আর নিজেকে নিয়ে পরিচিত্র যেন বিশালের পৃথিবীতে দ্বিতীয় কেউ না থাকলেও তার এমন কিছু অসুবিধে হতো না। সারা জীবন ঝিনুকের মতো নিঃসঙ্গ থাকায় তার ভেতরে জন্ম নিয়েছে এক ধরনের শীতল ভাব, যে শীতলতা অত্যন্ত বুড়িয়ে দিয়েছে তাকে, কুঁচকে দিয়েছে চিবুকের চামড়া, হাঁটার ভঙ্গিতে এনে দিয়েছে আড়ষ্টতা, চোখ দুটোকে করেছে লাল, ঠোঁটকে করেছে নীল, আর জিহ্বাকে করেছে চতুর। তার মাথা আর ভ্রু তুষারের মতো সাদা। বছরের উষ্ণতম সময়ে দোকান ঠান্ডা রাখার জন্য বরফ এনে রাখেন তিনি। ক্রিসমাসেও সেগুলো সরানোর প্রয়োজন অনুভব করেন না। আসলে বাইরের গরম কিংবা ঠান্ডা তার উপর খুব একটা কাজ করে না। গ্রীষ্ম তাকে অতিষ্ঠ করতে পারে না, ঠান্ডা লাগাতে ব্যর্থ হয় শীতকাল, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কখনোই বাগে পায় না তাকে। আর পাবেই বা কি করে?
ভয়ঙ্কর কনকনে যে বাতাস বয়ে দেয় প্রকৃতি, স্ক্রুজ নিজেই তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। দরজা জানালা খোলা থাকলে মানুষের বাড়িতে প্রবেশ করার অধিকার পেয়ে যায় বৃষ্টি, কিন্তু তার অন্তরে প্রবেশের অধিকার আজ পর্যন্ত কেউ পায়নি। মাঝে মধ্যে রাস্তায় বেড়াতে বের হন স্ক্রুজ, কিন্তু কখনোই কেউ বলে ওঠে না, আরে স্ক্রুজ যে, কেমন আছেন? আমাদের এদিকে আসা যে ভুলেই গেছেন, তা কবে আসছেন বলুন? একটা পয়সা পাবার আশায় তার পিছু নেয় না কোনো ভিক্ষুক, কোনো বাচ্চা জানতে চায় না কটা বাজে। জীবনে কেউ তাকে জিজ্ঞেস করেনি অমুক রাস্তা কিংবা জায়গাটা কোথায়। শুধু তাই নয়, যেসব অন্ধ ভদ্রলোক কুকুর সাথে নিয়ে বেড়াতে বের হন, তাদের কুকুরেরা পর্যন্ত স্ক্রুজকে চেনে। বাড়ি থেকে বেরোনোর মুখে স্ক্রুজকে দেখলে মালিকের কাপড় টেনে ধরে তারা। স্ক্রুজ দৃষ্টির আড়াল না হওয়া পর্যন্ত বেরোতে দেয় না, আর লেজ নাড়ে ঘন ঘন, যেন বলতে চায়, অশুভ চোখ থাকার চেয়ে চোখ একেবারে না থাকাও অনেক ভালো প্রভু। কিন্তু স্ক্রুজকে এসবের পরোয়া করে? মোটেই না। বরং এসব তিনি পছন্দ করেন। মনে প্রাণে চান কোনো লোক তার কাছে না ঘেঁষুক, মানবিক যাবতীয় অনুভূতি পালিয়ে যাক ভয়ে। দয়া মায়া প্রভৃতি সুকুমার গুণাবলী স্ক্রুজের কাছে পাগলামির নামান্তর। অনেক বকবক করলাম, আর নয়, গল্প শুরু করি এবার। ক্রিসমাসের আগের দিন কাউন্টিং হাউসে লেনদেনের হিসেব নিয়ে ব্যস্ত আছেন স্ক্রুজ। আবহাওয়া খুব একটা সুবিধার নয়, কুয়াশার চারপাশ ঢেকে গিয়েছে, সেই সাথে বইছে কনকনে বাতাস। বাইরে পথচারীদের আনাগোনা টের পাচ্ছেন স্ক্রুজ। ফোঁস করে শ্বাস নিতে নিতে পথ চলছে তারা, আর মাঝে মাঝে বুকের উপর থাবড়াচ্ছে। নয়তো ফুটপাতে পা ঠুকছে একটু উষ্ণতা পাবার আশায়। কিছুক্ষণ আগেই ঢং ঢং করে বেজে উঠেছে শহরের বড় ঘড়িটা। সবে 3টা বাজে, অথচ ইতিমধ্যে আঁধার নেমেছে চারপাশে। অবশ্য সকাল থেকে আলো ছিল বেশ কম। আশেপাশের অফিসগুলোর জানালা জানালায় কাঁপছে মোমবাতির শিখা। কুয়াশা এতই ঘন যে সামান্য ফাটল, এমনকি চাবির ফুটো দিয়ে পর্যন্ত ঢুকে পড়ছে ঘরে। নিষ্প্রভ মেঘ ঝুঁকে পড়ে যেন মিলিত হয়েছে কুয়াশার সাথে। রাস্তার ওপারে বাড়িগুলি ঝাপসা দেখাচ্ছে, দূরেরগুলো সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু এরকম আবহাওয়াতেও স্ক্রুজের কাউন্টিং হাউসের দরজাটা খোলা, কারণ দরজার ওপারে রয়েছে অন্ধকারাচ্ছন্ন ছোট্ট একটা ঘর, যেখানে বসে চিঠি নকল করছে তার কেরানি। সে যাতে কাজে ফাঁকি দিতে না পারে সেজন্যই দরজা খোলা রেখেছেন স্ক্রুজ। ধিক ধিক করে জ্বলা আগুন ঈষৎ গরম করে রেখেছে কাউন্টিং হাউসের ভেতরটা। কিন্তু কেরানির ঘরের আগুনটা এতই ছোট যে মনে হয় যেন একমাত্র কয়লা জ্বলছে। আগুনটা একটু উস্কে দেওয়ার চেষ্টা চালিয়েছিল কেরানি, কিন্তু লাভ হয়নি, কারণ কয়লার বাক্সটা রয়েছে কাউন্টিং হাউসে। একটা বেলচা হাতে সেখানে ঢুকতেই স্ক্রুজ খেকিয়ে উঠেছিলেন, এই বলে যে তিনি বুঝে উঠতে পারেন না মানুষের এত শীত লাগে কোত্থেকে। বরং সত্যিই যদি বেশি শীত পড়ে তাহলে এই কয়লাটুকু কাজে লাগবে। ফলে নিজের ঘরে ফিরে এসেছে বেচারি। উষ্ণতার আশায় নিজেকে সঁপে দিয়েছে সাদা একটা মাফলার আর মোমবাতির হাতে। কিন্তু 8-10টা কেরানির মতোই যেহেতু কল্পনার শক্তির এমন কিছু দৌড় তার নেই, শীত খুব একটা কাটছিল না এতে। ক্রিসমাস আনন্দময় হোক মামা, ঈশ্বর আপনার মঙ্গল করুন, ভেসে এলো উৎফুল্ল একটা কণ্ঠ। পরক্ষণেই এরকম ছুটে এসে ঘরে ঢুকলো স্ক্রুজের ভাগ্নে। বাহ, বললেন স্ক্রু, উজবুকের খুশি দেখো। ঠান্ডা এড়ানোর জন্য এত জোরে হেঁটে এসেছে যে প্রায় ঘরমাক্ত হয়ে উঠেছে শরীর। সুন্দর মুখটা লাল টকটকে হয়ে গেছে, নিঃশ্বাসের সাথে সাথে বেরিয়ে আসছে ভাব। এই ক্রিসমাসের সময় আমাকে উজবুক বলছেন মামা? নিশ্চয়ই মন থেকে বলেননি কথাটা। মন থেকেই বলেছি, খেকিয়ে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস আনন্দময় হোক। বলি, আনন্দিত হবার কি অধিকার আছে তোমাদের? কি কারণ আছে? তোমরা বেশ গরিব। তাহলে আপনার কথাই অনুসারেই বলি, প্রফুল্ল স্বরে বলল ভাগ্নি। আপনারই বা মুখ গোমরা করে থাকার কি অধিকার আছে? কি কারণ আছে মেজাজ খিটখিটে হওয়ার? আপনি বেশ ধনী।
একটু থতমত খেয়ে গেলেন স্ক্রুজ। তাৎক্ষণিক কোনো উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে বললেন, বাহ, সামান্য ইতস্তত করে আবার বললেন, উজবুকের খুশি দেখো। অযথা মেজাজ খারাপ করবেন না মামা, বলল ভাগ্নে। মেজাজ ঠিকই বা রাখি কিভাবে, বললেন স্ক্রুজ। যেদিকে তাকাই শুধু উজবুকের দল। ক্রিসমাস আনন্দময় হোক, যাও আনন্দ করোগে। আরে বাবা, ক্রিসমাসে আনন্দ করার কি আছে? বিশেষ করে তোমাদের মতো লোকের ক্রিসমাস বলতে তো ধারে একগাদা জিনিস কেনা, সেই সাথে একটা বছর বয়স বাড়ানো। 2 টাকা জমবে কি করে, সেদিকে নজর নেই কারো। বলি, এই সময়টাতে অযথা লাফালাফি না করে বসে বসে সারা বছরের জমা খরচের হিসেবটাতে একবার চোখ বুলালেও তো অনেক লাভ হয়। যদি পারতাম, কণ্ঠে ঘৃণা ভরল স্ক্রুজের। এই ক্রিসমাস আনন্দময় হোক বলে নাচানাচি করার দলটার সবকটাকে সেদ্ধ করতাম তাদের চুলোয়, তারপর পবিত্র একটা কিলক ঢুকিয়ে দিতাম হৃৎপিণ্ডে। হ্যাঁ, ওদের তাই করা উচিত। মামা শুনুন, ওকালতি সুরে বলল ভাগ্নে। খামোখা তর্ক করো না, কড়া গলায় বললেন স্ক্রুজ। তোমাদের ইচ্ছে মতো ক্রিসমাস পালন করো তোমরা, আমি করব আমার ইচ্ছে মতো। তাই করুন, তৎক্ষণাৎ জবাব দিল ভাগ্নে। কিন্তু আপনি তো এই ক্রিসমাস পালন করেন না। পালন করব কি করব না সেই ব্যাপারটা বরং আমার উপরেই ছেড়ে দাও, বললেন স্ক্রুজ। পালন করে উন্নতি হোক তোমাদের, যেন কত উন্নতিই করেছো ক্রিসমাস পালন করে। মামা, আপনি হয়তো রাগ করবেন, তবু কিছু কথা না বলে পারছি না। নড়ে চড়ে বসলো ভাগ্নে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোতে লাভ খুঁজে না পাওয়া গেলেও আনন্দ পাওয়া যায়। ক্রিসমাস তাদের অন্যতম। এই দিনটাতে দয়া, ক্ষমা, দানশীলতা এবং আনন্দের মধুর স্পর্শে যেন নতুন করে সতেজ হয়ে ওঠে আমাদের জীবন। পার্থিব যাবতীয় নীচতা, ক্ষুদ্রতা ভুলে মানুষ মন খুলে মেশে আরেকজনের সাথে। নিজে নিজের সামাজিক অবস্থান ভুলে নজর দেয় গরিবের দিকে। অনুভব করে একদিন সবাইকে যেতে হবে কবরে, যেখানে ধনী দরিদ্র উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে বিবেকহীন জন্তুর মতো বিচরণ আমাদের সাজে না। আমরা সৃষ্টির সেরা, নির্দিষ্ট একটা গন্তব্য আছে আমাদের। সুতরাং এই দিনটিতে আমার পকেট সোনা বা রূপয় ভরে না উঠলেও হৃদয় ভরে ওঠে আনন্দে। এতদিন ক্রিসমাস পালন করে কোনো উন্নতি না হলেও কোনো ক্ষতি হয়নি আমার, বরং সব দিক বিচার করলে বলতে হয় দিনটি আমার উপকারই করেছে, ভবিষ্যতেও করবে। আর তাই ক্রিসমাস আনন্দময় হোক না বলে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সৃষ্টির শেষ পর্যন্ত তিনি যেন দিনটিকে আনন্দময় রাখেন। পাশের ঘরে নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠল কেরানি। পরক্ষণে মহাভুলটা বুঝতে পেরে হন্তদন্ত হয়ে আগুন উস্কে দিতে গিয়ে একমাত্র জ্বলন্ত কয়লাটাকেও নিল নিভিয়ে। আরেকবার হাততালি দাও, খেকিয়ে উঠলেন স্ক্রুজ। বিদায় করে দিই তোমাকে। অবশ্য চাকরি হারালে সুবিধাই হবে তোমার। অফুরন্ত সময় ধরে মহা আনন্দে পালন করতে হবে আনন্দময় ক্রিসমাস। একটু থেমে ভাগ্নের দিকে ফিরে বললেন, সত্যি স্যার, বক্তা হিসেবে যে আপনি অত্যন্ত শক্তিশালী সে কথা অস্বীকার করার উপায় দেখছি না। ভেবে অবাক হচ্ছি, এতদিন আজে বাজে জায়গা পড়ে না থেকে পার্লামেন্টে যোগ দেননি কেন? রাগ করবে না মামা, তার চেয়ে বরং এসব তর্কাতর্কি বাদ দেওয়া যাক। আগামীকাল আসুন আমাদের বাড়িতে, কাল আমরা সবাই একসাথে খাবো। চিবিয়ে চিবিয়ে স্ক্রুজ বললেন যে তিনি যাবেন, অবশ্যই যাবেন। না গিয়ে কি তিনি পারেন? ক্রিসমাসে খাওয়া বলে কথা, প্রয়োজন হলে হিসাবের খাতাপত্র ছিঁড়ে রেখে যাবেন। কি ব্যাপার মামা? চেঁচিয়ে উঠল ভাগ্নে। আপনি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছেন কেন? তার আগে বলো, তুমি বিয়ে করেছো কেন? একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম তাই। কাজের কাজ করেছিলে? এমনভাবে ধমকে উঠলেন স্ক্রুজ যেন পৃথিবীর যাবতীয় কিছুর মধ্যে ক্রিসমাসের চেয়ে হাস্যকর ব্যাপার আর একটাই আছে, ভালোবাসা। গুড আফটারনুন। আপনার যুক্তিটা ঠিক হলো না মামা। বিয়ের আগেও তো আপনি কখনোই আমাদের বাড়িতে যাননি, তাহলে এখনই বা অযথা একটা যুক্তি খাড়া করে দিতে চাইছেন কেন? গুড আফটারনুন, বললেন স্ক্রুজ।
কখনো তো আমি আপনার কাছে কিছু চাইনি, চাইতে আসিনি আজও। সুতরাং আমাদের তো বন্ধু হতে কোনো বাধা নেই। গুড আফটারনুন, বললেন স্ক্রুজ। জানি না কেন আপনি এই একগুঁয়েমি করছেন। কোনো ক্ষতি তো দূরের কথা, আপনার সাথে ঝগড়াও কোনো হয়নি, এরকম তো মনে পড়ে না। যাই হোক, মানুষ ভেদে মতের ভেদ হয়। আপনি আজ অনেক কিছুই বললেন, কিন্তু আমি ঠিক করেছি অযথা রাগারাগি করে আগামীকালের পবিত্র দিনটিকে আর কলুষিত করে তুলব না। সুতরাং যাবার আগে আবারও বলছি, ক্রিসমাস আনন্দময় হোক মামা। স্ক্রুজ চেঁচিয়ে উঠে বললেন, গুড আফটারনুন এবং হ্যাপি নিউ ইয়ার। রাগে কাঁপতে কাঁপতে বললেন স্ক্রুজ, গুড আফটারনুন। উঠে দাঁড়ালো ভাগ্নে। কোনো রকম রাগারাগি না করে বেরিয়ে এলো বাইরে। দরজার এপারে একটু দাঁড়িয়ে কেরানিকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালো সে। দীর্ঘদিন ধরে স্ক্রুজের এখানে চাকরি করতে করতে অনেকটা শীতল হয়ে এলেও কেরানির মনটা একেবারে মরে যায়নি। শুভেচ্ছা জানালো সেও। ওই যে আরেকজন। কথাগুলো শুনতে পেয়ে বিড়বিড় করে বলতে লাগলেন স্ক্রুজ, আমার কেরানি সপ্তাহ 15 শিলিং পায়, আস্ত একটা পরিবার ঘাড়ের ওপর, অথচ আনন্দময় ক্রিসমাসের আলোচনায় মশগুল। ক্রিসমাস নিয়ে এই পাগলামি দেখতে দেখতে নিজেই পাগল হয়ে যাব মনে হচ্ছে। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই। স্ক্রুজের ভাগ্নে চলে যেতে না যেতেই দুজন ভদ্রলোক ঢুকলেন ঘরের ভেতর। পরনে ধোপদুরস্ত পোশাক, মোটামুটি গাম্ভীর্যপূর্ণ চেহারা, হাতে বই ও কিছু কাগজপত্র। ঘরের চারপাশে নজর বুলিয়ে হ্যাট খুলে স্ক্রুজকে অভিবাদন জানালেন তারা। তারপর হাতের তালিকাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একজন বললেন, এটা নিশ্চয়ই স্ক্রুজ অ্যান্ড মার্লে। তো দয়া করে যদি একটু বলতেন, আপনি মিস্টার স্ক্রুজ নাকি মিস্টার মার্লে? মিস্টার মার্লে 7 বছর আগে মারা গেছেন, জবাব দিলেন স্ক্রুজ। হ্যাঁ, ঠিক 7 বছর আগে, আজকের রাতে। আমরা আশা করি তিনি যেরকম উদার মনের মানুষ ছিলেন, তার পার্টনারও ঠিক সেই রকমই হবেন, বলে একটু এগিয়ে এসে স্ক্রুজের হাতে নিজের পরিচয়পত্র ধরে দিলেন ভদ্রলোক। অবশ্য কথাটা ভদ্রলোক ঠিকই বলেছেন। আগে স্ক্রুজ কখনোই মার্লের কথার উপর কথা বলতেন না, ফলে বাইরের মানুষের কাছে তার আসল পরিচয়ের বদলে উদারতরে ফুটে উঠত। কিন্তু এখন উদারতা শব্দটির উল্লেখে ভ্রুকুটি করলেন স্ক্রুজ। একবার চোখ বুলিয়েই ফিরিয়ে দিলেন পরিচয়পত্রটা। তো বছরের এই বিশেষ পর্বটিতে পকেট থেকে একটা কলম তুলে নিয়ে বললেন ভদ্রলোক, আমাদের সবার উচিত গরিব ও নিঃস্বদের জন্য যথাসাধ্য অন্ন বস্ত্রের সংস্থান করা। এরা সারাটা বছর, বিশেষ করে এই শীতের সময়, অবর্ণনীয় কষ্ট ভোগ করে। হাজার হাজার মানুষের ভাগ্যে এক টুকরো রুটি আর এক পরনে কাপড়টুকুও জুটছে না। অতি সাধারণ আরামগুলোর অভাবে ভুগছে লক্ষ লক্ষ মানুষ। দেশের জেলখানাগুলো কি সব উঠে গেছে? জানতে চাইলেন স্ক্রুজ। না না, উঠে যাবে কেন, সবই আগের মতো আছে। কলমটা আবার পকেটে রেখে তড়িঘড়ি জানালেন ভদ্রলোক। আর ইউনিয়ন ওয়ার্কহাউসগুলো? আবার জানতে চাইলেন স্ক্রুজ। ওগুলো কি সচল আছে এখনো? হ্যাঁ আছে, এখনো সচল আছে, বললেন ভদ্রলোক। অবশ্য নেই বললে পারলে আমি খুশি হতাম। তাহলে ট্রেডমিল আর পুরোর ল পুরোপুরি কার্যকর হয়েছে, তাই না? সামনের দিকে একটু ঝুঁকে পড়লেন স্ক্রুজ। জি স্যার। আহ, আয়েশ করে আবার হেলান দিলেন স্ক্রুজ। আপনার কথা শুনে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ওগুলো বোধহয় অচল হয়ে পড়েছে। হয়নি জেনে খুব খুশি হলাম। কিন্তু ওগুলোর কোনোটাই গরিব কিংবা নিঃস্বদের চাহিদা মেটাতে পারছে না বললেই চলে, বললেন ভদ্রলোক। তাই ভাবলাম এসব কাজে আমাদের মতো মানুষের এগিয়ে আসা উচিত। এখন থেকে একটা তহবিল সংগ্রহ করব আমরা, যা থেকে মাংস, পানীয় ও গরম কাপড় কিনে বিলি করা হবে ওদের মাঝে। আর কাজটার জন্য এই সময়টা বেছে নেওয়ার কারণ হলো, বছরের এই সময়টাতে পারস্পরিক একটা ভ্রাতৃত্ব এবং মমত্ববোধ জেগে ওঠে সবার মধ্যে। চারপাশে প্রাচুর্য দেখে
আমরা অনুভব করি নিঃস্ব মানুষের বেদনা। তা আপনার নামে কত লিখব? কিছুই না, জবাব দিলেন স্ক্রুজ। আড়ালে থাকতে চান? একেবারে আড়ালে। আমি চাই না এসব ব্যাপারে আমাকে কেউ জ্বালাতন করুক। আপনাদের মতো ক্রিসমাস আনন্দময় হলেও আমি এই দিনটিতে আনন্দ করি না, কাউকে আনন্দিত করতেও চাই না। অলস লোকদের আনন্দের পেছনে ঢালার মতো বাজে টাকা আমার নেই। যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম আমি ওগুলোকে সমর্থন করি, ওরাও যথেষ্ট খরচ করে। তারপরেও যদি দেশে গরিব কিংবা নিঃস্ব লোক থাকে তাদের উচিত এখনই প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা। কিন্তু অনেকের পক্ষে যোগাযোগ করা সম্ভব নয়। তাড়াতাড়ি সাহায্য না পেলে তাদের কেউ কেউ মারাও যেতে পারে। যদি সত্যি মারা যাবার সম্ভাবনা থাকে, বললেন স্ক্রুজ, তাহলে তাদের মারা যাওয়াই উচিত। মরে অধিক জনসংখ্যা রোধে ভূমিকা রাখা উচিত। তাছাড়া মাফ করবেন, এসব নতুন নতুন ব্যাপারে মাথা ঘামানো আমার পক্ষে সম্ভব নয়। ভদ্রলোক বললেন, কিন্তু মাথা ঘামানোটা উচিত ছিল। মোটেই না, তড়িৎ জবাব দিলেন স্ক্রুজ। আমার ব্যবসার সাথে আপনাদের এই ব্যাপারটা কোনো সম্পর্ক নেই। তাছাড়া একটা ব্যবসা ভালোভাবে বুঝতেই জীবন কেটে যায়। সুতরাং একজন ব্যবসায়ীর উচিত নয় আরেকজনের ব্যবসায় নাক গলানো। আর অত সময় বা কোথায়? নিজের ব্যবসার দিকে নজর রাখলেই ঘাম ছুটে যায়। যাই হোক, আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। গুড আফটারনুন। এখানে কথা বলে যে কোনো লাভ হবে না সেটা পুরস্কার বুঝতে পেরে বিদায় দিলেন ভদ্রলোক দুজন। নতুন উদ্যমে আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন স্ক্রুজ। তিনি রসিকতা করতে পারেন এটা তার জানা ছিল, কিন্তু কাজটা যে এত ভালো পারেন তা জানা ছিল না। ভারী প্রসন্ন বোধ করছেন তিনি, ভারী তৃপ্ত। ইতিমধ্যে চারপাশ আরো ঢেকে গিয়েছে কুয়াশায়, আরো ঘন হয়ে এসেছে অন্ধকার। না হেঁটে একরকম দৌড়েই চলেছে এখন পথচারীরা। ঘোড়ার গাড়িও পেরে উঠছে না অনেকের সাথে, কিন্তু যথাসময় বেজে উঠছে বড় ঘড়িটা। সবার ছুটি মিললেও তারা ছুটি মিলবে না। ভারী কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ঘড়িটা, ফলে ওটা বেজে উঠতে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে বসে ঘন্টা বাজাচ্ছে কেউ। ঘন্টা শেষ হবার পর অনেকক্ষণ ধরে কাঁপছে শব্দটা, যেন প্রচণ্ড শীতে দাঁত ঠকঠক করছে ঘড়িটার। শীত অবশ্য সত্যি সত্যিই পড়েছে। সদর রাস্তার এক কোণে গ্যাস পাইপ মেরামত করছেন কয়েকজন শ্রমিক। বড় একটা পাত্রে আগুন জ্বেলেছে তারা। গনগনে সেই আগুনের চারধারে দাঁড়িয়ে হাত পা সেঁকছে আর আরামে চোখ মিটমিট করছে মলিন পোশাক পরা কয়েকজন মানুষ। রাস্তার আরেক পাশে পানির কলটা যে খোলা আছে সেটা লক্ষ্যই করছে না কেউ। ফলে ক্রমাগত উপচে পড়ছে পানি, আর প্রায় সাথে সাথেই জমে বরফ হয়ে যাচ্ছে। দোকানের উজ্জ্বল আলোয় ক্ষণিকের জন্য পথচারীদের ফ্যাকাশে মুখ লাল হয়ে উঠেছে। মুরগির মাংস আর মুদির দোকানে হামলে পড়ছে মানুষ। একজন করে ঢুকছে আর বেরিয়ে আসছে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। হাবভাবে মনে হচ্ছে কেউ যেন জিনিস কেনার সময় দর কষাকষি করেননি। ওদিকে প্রাসাদের ভেতরে 50 জন পাচক আর বাটলারকে যথাবিহিত নির্দেশ দিচ্ছেন মেয়র। আগামীকালের ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে আছেন তিনি, কারণ মেয়রের বাড়ি ক্রিসমাস, মেয়রের উপযুক্ত না হলে মাথা কাটা যাবে তার। অবশ্য অনেক শক্ত শক্ত ব্যাপার মোকাবেলা করা অভ্যাস আছে তার, শুধু নিজের বাড়ি ক্রিসমাস হলে মাথা ঘামাতেন না। কিন্তু তা তো নয়, কর্মচারীদের বিষয়ে ভাবতে হয়। তাকে মেয়রের কর্মচারী ক্রিসমাস দেখেও মানুষকে টের পেতে হবে যে এরা মেয়রের কর্মচারী। অবশ্য কর্মচারীরা মালিকের মনোভাব সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহাল। ফলে মাত্র গত সোমবারই মাতাল হয়ে রাস্তায় মারপিট করার জন্য জরিমানা দিতে হয়েছে যে দর্জিকে, সেও ইতিমধ্যে পুডিং তৈরি করে বসে আছে। ওদিকে বাচ্চা কাচ্চা সহ তার রোগাটি স্ত্রী বেরিয়ে পড়েছে গরুর মাংস কিনতে। ধীরে ধীরে কেটে গেল আরো কিছু সময়, সেই সাথে বাড়ল ঠান্ডা। এই ঠান্ডা মানুষকে শুধু অনুভব করায় না, রীতিমতো কামড়ে দেয়। অশুভ প্রেতাত্মাদের সাহায্য করার জন্য অযথায় অনেক সময় ব্যয় করেছেন মহৎপ্রাণ সেন্ট ড্যানস্টন। অত খাটুনি না করে যদি এরকম ঠান্ডাকে শুধু আদেশ দিতেন প্রেতাত্মাগুলোর নাকে চিমটি কাটবার জন্য, তাহলে অনেক সহজে কাজ উদ্ধার হতো।
একটা ছেলে পা টিপে টিপে এসে উকি দিল চাবির ফুটো দিয়ে। যে শখ এই শহরের আর কেউ করবে না, সেই শখই হয়েছে তার স্ক্রুজকে ক্রিসমাস ক্যারল শোনাবে। কিন্তু গড ব্লেস ইউ ম্যারি জেন্টলম্যান, মে নাথিং ইউ ডিসমে, এটুকু গাইতেই তলক করে লাফিয়ে উঠলেন স্ক্রুজ। টেবিলের উপর থেকে রুলারটা তুলে নিয়ে এত জোরে তেড়েলেন যে আতঙ্কে গলা শুকিয়ে গেল গায়কের। সোজা ছুটল সে রাস্তার দিকে। ছেলেটাকে ধরতে না পেরে বিড়বিড় করতে করতে ফিরিলেন স্ক্রুজ। বসে আবার হিসেবপত্র দেখতে লাগলেন। অবশেষে কাউন্টিং হাউস বন্ধের সময় হয়ে এলো। উঠে পড়লেন স্ক্রুজ। ইশারায় কেরানিকে জানিয়ে দিলেন ব্যাপারটা। আর এই অপেক্ষাতে যেন ছিল বেচারি। মুহূর্তের মধ্যে মোমবাতি নিভিয়ে দিল সে, হ্যাট পরে নিল মাথায়। আগামীকাল বুঝি পুরো দিনটাই ছুটি নিতে চাও, তাই না? চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। যদি আপনার কোনো অসুবিধে না থাকে স্যার। অসুবিধে আছে, বললেন স্ক্রুজ। তাছাড়া এভাবে ছুটি নেওয়াটা ভালো দেখায় না। এজন্য তোমার বেতন থেকে যদি আধ ক্রাউন কেটে নেই, তুমি ভাববে আমি অন্যায় করলাম, তাই না? মৃদু হাসল কেরানি। অথচ তোমার কি একবারও মনে হয় না যে? আবারও বললেন স্ক্রুজ। পুরো একটা দিন কাজ না করা সত্ত্বেও মজুরি নিয়ে তুমি আমার সাথে অন্যায় করছো। অত্যন্ত বিনয়ের সাথে কেরানি বুঝিয়ে বলল যে এরকম ঘটনা তো বছরে মাত্র একবারই ঘটে। ওই এক দোহাই পেয়েছ, ওভারকোটের বোতাম লাগাতে লাগাতে বললেন স্ক্রুজ। কিন্তু এই দোহাই দিয়ে প্রত্যেক বছরে 25শে ডিসেম্বর একজন লোকের পকেট ফাঁকা করে দেওয়াটা খুব ভালো কথা নয়। যাই হোক, তোমাকে পুরো দিনই ছুটি দিলাম। অনেকদিন থেকে আছো এখানে, তোমার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না। পরশুদিন সকাল সকাল আসবে কিন্তু। পরশুদিন সকাল সকালে আসবে বলে কথা দিল কেরানি। আর সাথে সাথে ফোত করে একটা শব্দ করে বেরিয়ে পড়লেন স্ক্রুজ। কয়েক মুহূর্তের মধ্যে অফিসে তালা দিয়ে বেরিয়ে পড়ল কেরানিও। ওভারকোট নেই বলে দ্রুত ছুটতে হচ্ছে বেচারিকে। সাদা মাফলারটা উঠতে লাগলো পতপত করে। কর্ন হিলের কাছটায় পৌঁছতে দেখল একদল বাচ্চা ডিগবাজি দিচ্ছে বরফের ওপর। পিছলে নামছে ঢালু বেয়ে আর খিলখিল করে হাসছে। আসন্ন ক্রিসমাসের সম্মানার্থে ওদের সাথে বারবিশেক পিছল খেলা সেও করল। তারপর সোজা ছুটল ক্যামডেন অভিমুখে। বাড়ির সবার সাথে কানামাছি খেলতে হবে। স্ক্রুজ চিরদিনই খাবার ব্যাপারটা সারেন বিশ্রী এক সরাইখানায়। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়ার পর প্রতিদিনের মতোই প্রত্যেকটা খবরের কাগজ পড়লেন খুঁটিয়ে খুঁটিয়ে। এভাবেই বিকেল গড়িয়ে নেমে এলো সন্ধ্যা। ব্যাংকার্স বুক পড়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর স্ক্রুজ ভাবলেন, আজকের মতো যথেষ্ট হয়েছে, এবার বাড়ি গিয়ে ঘুমোতে হবে। যে ঘরটাতে তিনি থাকেন সেখানেই থাকতেন তার মৃত পার্টনার। একটা চত্বরের পর ছোট ছোট কয়েকটা ঘর নিয়ে তার বাড়িটা তৈরি হবার পর থেকেই কখনোই সেটার একটু সংস্কার বা মেরামতের প্রয়োজন বোধ করেননি স্ক্রুজ। ফলে খুবই পুরনো হয়ে গেছে বাড়িটা। আর সেই পরিমাণে নিঃসঙ্গ কারণ স্ক্রুজ এখানকার একমাত্র বাসিন্দা। কোণের দিকের একটা ঘরে থাকেন তিনি। বাদবাকি সবগুলো ঘর ব্যবহার করেন হিসেবপত্র দেখার কাজে। বাইরের চত্বরটা আজ এতই অন্ধকার যে এখানকার প্রত্যেকটা পাথর চেনা সত্ত্বেও হাতড়াতে বাধ্য হলেন তিনি। চত্বর পার হয়ে দরজার কাছে আসতে দেখলেন ভারী কুয়াশা এমনভাবে ঝুলে আছে যেন আবহাওয়ার দেবদূত স্বয়ং সেখানে গভীর সঙ্গে নিমগ্ন। দরজায় কড়াটার একবার হাত ছোঁয়াতে স্বস্তি পেলেন স্ক্রুজ। অবশ্য এমন কিছু বিশেষত্ব নেই কড়াটার, শুধু 8-10টা করার চেয়ে এটা অনেকখানি বড়, এই যা। দিন রাত সকাল বিকেলে সবসময় কড়াটাকে দেখে আসছেন স্ক্রুজ। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে হিসেব নিকেশ নিয়ে যত খিটমিটি করুন না কেন, স্ক্রুজ কিন্তু বেশ কল্পনাপ্রবণ। অনেক সময় সে কল্পনাপ্রবণতা এমনকি লন্ডনের পৌরসভার হোমনাচরমাদের কিংবা ব্যবসায়ীদের সংঘর্ষে মিটিংয়ে আলোচিত বিষয়বস্তুকেও হার মানায়। অথচ আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, এত কল্পনাপ্রবণ হওয়া সত্ত্বেও আজপত্র একবার উল্লেখ করা ছাড়া এই 7 বছরের মধ্যে তার মৃত পার্টনারের কথা তিনি কখনোই ভাবেননি।
তো এই কল্পনা প্রবণতা নাকি তার অন্য কোনো কারণে বলা মুশকিল। ঘটল অত্যাশ্চর্য এক ঘটনা। পকেট থেকে চাবি বের করলেন স্ক্রুজ, কিন্তু চাবির ফুটোয় চাবি ঢুকিয়ে দরজাটা খোলার আগেই হঠাৎ জায়গাটায় করার বদলে দেখতে পেলেন মার্লের মুখ। হ্যাঁ, মার্লের মুখ। কোনো সন্দেহ নেই, আশেপাশের সমস্ত কিছু যেমন মিশে আছে অন্ধকারে, মুখটা কিন্তু তেমনভাবে মিশে নেই, বরং আলোর একটা দ্যুতি ছড়িয়ে আছে মুখটার চারপাশে, ঠিক যেমন পচা গলদা চিংড়ি মৃদু আলো ছড়ে অন্ধকার ঘরে। চোখ দুটো সোজা তাকিয়ে আছে স্ক্রুজের দিকে। অবশ্য সেই দৃষ্টিতে হিংস্রতা বা রাগের কোনো ভাব নেই, বরং বেঁচে থাকতে যেভাবে তাকিয়ে থাকতেন সেরকম নরম চোখেই তাকিয়ে আছেন মার্লে। ভুতুরে একটা চশমা দেখা যাচ্ছে ভুতুরে কপালের উপর, যেন এইমাত্র ঠেলে ওটাকে উপরে তুলে দিয়েছেন মার্লে। চুলগুলো উঠছে অদ্ভুতভাবে, চোখ দুটো প্রায় নিশ্চল হয়ে রইল, শীষের মতো রঙগুলোকে করে তুলেছে ভয়ঙ্কর। তবে ভালোভাবে লক্ষ্য করলে মনে হয় চোখ দুটোর চেয়ে মুখটা যেন ভয়ঙ্কর হতে আসল কারণ। স্ক্রুজ হাঁ করে কতক্ষণ তাকিয়েছিলেন জিনিসটার দিকে বলতে পারবেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন চোখের সামনে ঝুলছে অতি পরিচিত সেই কড়া। শৈশব থেকে ভয় কি জিনিস স্ক্রুজ জানেন না, কিন্তু আজকের ঘটনায় ঠিক ভয় না পেলেও রক্ত চলাচল যে একটু দ্রুত হয়নি এটা বললে মিথ্যা বলা হবে। তবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলেন স্ক্রুজ। নিজের অজান্তেই যে হাত টেনে নিয়েছিলেন চাবি থেকে, সেই হাত দিয়ে চাবি ঘুরিয়ে তালা খুলে ঢুকে পড়লেন ভেতরে। মোমবাতি জ্বালালেন। দরজা বন্ধ করার আগে একটু ইতস্তত করলেন স্ক্রুজ। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিলেন পেছনটা। তার কেন যেন মনে হচ্ছিল পেছন ফিরলেই দেখতে পাবেন দরজার কাছে দাঁড়িয়ে আছেন মার্লে। বাতাসে উঠছে তার বেনি, কিন্তু না, কড়ার স্ক্রু আর নাটগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। অযথা ভয় পেয়েছিলেন বলে মনে মনে নিজেকে গালি দিলেন স্ক্রুজ। তারপর ধুত্তর বলে দড়াম করে বন্ধ করে দিলেন দরজা। পুরো বাড়িটা কেঁপে উঠল থরথর করে। মনে হলো ওপরে দরজা জানালাগুলোর সাথে নিচতলা মদ ব্যবসার প্রত্যেকটা পিপিও যেন নড়ে উঠল। বেশ কিছুক্ষণ ধরে চলল তার প্রতিধ্বনি, যেন একটা প্রতিধ্বনি জন্ম দিচ্ছে আরেকটার। হল ঘর পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি। আর উঠতে উঠতেই নিভিয়ে দিলেন মোমবাতিটা। বাইরের রাস্তায় জ্বলছে 6টা গ্যাসের বাতি, কিন্তু ওগুলো বাড়ির ভেতরে অন্ধকার এতটুকু কমাতে পারেনি। অবশ্য ক্রুসের এতে বিন্দুমাত্র যায় আসে না, বরং আলো জ্বাললেই পয়সা খরচ হয় বলে অন্ধকারকে তিনি বেশি ভালোবাসেন। কোনো কিছুর সঙ্গে ধাক্কা কিংবা হোঁচট না খেয়ে নিজের ঘরে এসে ঢুকলেন স্ক্রুজ, কিন্তু দরজা বন্ধ করার আগে ভাবলেন অন্য ঘরগুলো একবার কড়া নজর নিয়ে বুলানো উচিত। আজ কড়ার উপরে মার্লের মুখ দেখার পর থেকে কেন যেন বারবার মনে পড়ছে কথাটা। একে একে প্রত্যেকটা ঘরে গেলেন তিনি। সবগুলি ঠিক আগের মতো আছে, কোনো পরিবর্তন হয়নি কোথাও। কেউ বসেনি টেবিলের নিচে, সোফার নিচ থেকে উঁকি দিচ্ছে না কেউ। অত্যন্ত মৃদু একটা আগুন জ্বলছে ফায়ার প্লেসে। চামচ আর গামলাও যথাস্থানে আছে। জয়ের মন্ত্র ভরা পাত্রটা তাকের ওপর যেখানটা রেখে গিয়েছিলেন সেখান থেকে সরে যায়নি একটুও। গত কয়েকদিন ধরে মাথাটা ভারী হয়ে থাকায় একটু করে জয়ের মন্ড খাচ্ছেন স্ক্রুজ। হামাগুড়ি দিয়ে এবারে উকে দিলেন খাটের নিচে। কেউ নেই, ক্লজেটেও নেই কেউ। দেয়ালের গায়ে ঝোলানো ড্রেসিং গাউনটা সামান্য বাঁকা হয়ে থাকতে দেখে সন্দেহ জাগল মনে, কিন্তু ওটার ভেতরে লুকিয়ে নেই কেউ। এমনকি অকেজো জিনিসপত্র রাখার ঘরটাও যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, উনুনের জাফরি, পুরনো জুতো জোড়া, মাছের ঝুড়ি দুটো, আগুন খোঁচানো লোহার দণ্ডটা। 3 পায়ের উপর তেমনি দাঁড়িয়ে আছে ওয়াশিং স্ট্যান্ড। গল্পের আসর বাই অগ্নিলা চাইলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আসছিল এর প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে, স্ক্রল করে সেগুলো শুনে নেবেন।
আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।